প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই একাত্তর জার্নালে। আপনাদের সাথে আছি আমি কাউসার মাহমুদ। আপনারা জানেন প্রতিদিনকার দেশ ও দেশের বাইরের রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলা সহ ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন থাকে একাত্তর জার্নালে। আপনাদের জানিয়ে দিই প্রতি মুহূর্তের আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর, সেই সাথে আগামীকাল সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো পৌঁছাবে তার শিরোনামগুলো তো থাকছেই। আজ আমাদের একাত্তর জার্নালে অতিথি হিসেবে আছেন ডিভিসি নিউজের সম্পাদক জাহিদুল হাসান পিন্টু এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুবিন ফারহানা। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানাই। আজকে আমরা আবারও যে চকবাজারের যে ট্র্যাজেডি হয়ে গেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। চকবাজারে আগুন, নিহত স্বজনদের মামলা, আমরা এই চুরিহাটা ট্র্যাজেডি নিয়ে আলোচনাটা করতে চাই এবং আলোচনায় আমরা যুক্ত করতে চাই। বারিধারা স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালি, যন্ত্র কৌশল বিভাগ বুয়েটের অধ্যাপক, এবং যুক্ত হবেন এনায়েত হোসেন মারুফ, উপদেষ্টা, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সুমাইয়া আক্তার সুমি, চুরিহাট্টা এলাকাবাসী, তিনিও আমাদের সাথে আশা করি যুক্ত হবেন। এবং বাসা থেকে এই তিনজনকে আমরা পাচ্ছি সম্ভবত আমাদের আলোচনায় করার আগে। তার আগে একটু আপনাদের কাছ থেকে শুনে নেই। জাহিদুল হাসান পিন্টু, নানান রকম কারণই অনুসন্ধান করা হচ্ছে। এই যে 67 জনের প্রাণহানি হলো, এখনো আমরা একটু আগেই দেখলাম খবরে যে 9 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক এবং 5 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আমরা জানি না তাদের আসলে ভবিষ্যৎ কি। এবং আমরা যখন এই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই সিদ্দিক বাজারে আরেকটি এলাকায়, সিদ্দিক বাজার এলাকায় আগুনের সূত্রপাত ঘটেছে, গ্যাসের পাইপ লিক হয়ে। এই যে লাগাতার ভাবে ঘটছে, কিছুদিন আগে আমরা সরওয়ার্দী হাসপাতালে দেখেছি যে আগুন বিস্ফোরণের ঘটনা। এই যে পুরনো ঢাকা যে ক্রমশই আমরা দেখছি, পুরনো ঢাকাটাই সামনে আসছে আমাদেরকে। এই যে নিমতলির ঘটনার পর থেকে আমাদের যে আসলে আমাদেরকে বদি কি পুড়ে গেল কিনা, নানান কারণ চিহ্নিত করা হচ্ছে। কি আসলে আমরা বলতে পারি এখন? কেন কারণ চিহ্নিত করার চেয়ে বেশি জরুরি ঘটনাগুলো যেন না ঘটে। তো ঘটনাগুলি যেন কেন ঘটে সেটা জানতে হলে তো কারণ জানা দরকার। এই কারণগুলো তো জানা। ওই এলাকায় যে কোনো সময় আগুনের ঘটনা ঘটতে পারে এটা কে জানতো না? এই গত কয়েক বছর ধরেই তো এই কথা বলা হয়ে আসছে, তাই না? যে কোনো মুহূর্তে এই পুরনো ঢাকায় এই রাসায়নিক দ্রব্যের যেহেতু একটা বিজনেস, কিছু লিগ্যাল বিজনেস, কিছু ইলিগ্যাল বিজনেস, হ্যাঁ, এগুলো যেহেতু সরানো হচ্ছে না, তারপরে এগুলো মনিটরিং হয় না, মেনটেনেন্স হয় না, তো যে কারণে আগুন লাগতেই পারে। এখন আমি তো মনে করি যে আপনার এই যে আবারও আগুন লাগবে শুনতে খারাপ লাগতে পারে। আমাদের প্রাণের দাম এত সস্তা হয়ে গেছে যে 3-4 দিন ধরে আমরা একটু মাতম করব, টেলিভিশনে কথা বলবো, পত্রপত্রিকায় রিপোর্ট ছাপা হবে, আমরা লিখব বছরের পর বছর ধরে, তদন্ত কমিটির ফলও প্রকাশ হবে, তারপরে এই তদন্ত কমিটির সুপারিশ আর বাস্তবায়ন হবে না। যতদিন না পর্যন্ত এই সুপারিশগুলো বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা এই আগুনের ঝুঁকিতেই থাকবো। ওই নিমতলির ঘটনাও কিন্তু প্রায় 34টা বা 38টা সুপারিশ ছিল সেই। হ্যাঁ, 2010 সালে হয়েছে তো ঘটনাটি, 9 বছর পার হয়েছে এবং এই 9 বছরে 17টা সুপারিশ করা হয়েছিল। ঘটনাটি ঘটবার ইমিডিয়েট পরেই 3 তারিখে ঘটনা ঘটে, 4 তারিখে তদন্ত কমিটি এবং মধ্য জুনেই তারা কিন্তু সুপারিশ দিয়ে দেয়। 17টি সুপারিশ স্পেসিফিক, আজকে প্রথম আলোতে একবার স্পেসিফিক্যালি দিয়ে দিয়েছে। একটি সুপারিশও মানা হয়নি। 124 জনের প্রাণহানি হয়েছে সেই 2010 সালে। এতগুলো বছর পার হলো, একটি সুপারিশও তারা মানেনি, একটি সুপারিশও পালন করা হয়নি। এবং আশ্চর্যজনক হলো যে আমাদের ঢাকার দক্ষিণের যে মেয়র সাইদ খোকন, উনি বললেন বিবিসিকে, এক পর্যায়ে বলে ফেললেন উনি যে প্রভাবশালীদের প্রভাবে আসলে আমরা তেমন আগাতে পারিনি। শিল্প নগরী কথা ছিল কেরানীগঞ্জে, শিফট করে দেওয়ার কথা ছিল 2014 সালে, সেই 14 সালে, আজও সেটা হয়নি। বললেন যে প্রভাবশালী কারা? এক হচ্ছে এলাকার যে ব্যবসায়ী যারা এখানে কোটি কোটি টাকার ব্যবসা করছেন এই দাহ্য পদার্থে, আরেক হচ্ছে বাড়িওয়ালারা। এখন এই প্রভাবশালীদের হাতে এখন মনে হচ্ছে সরকার জিম্মি হয়ে গেছে, এবং সরকার তখনই জিম্মি হয়ে যায় যখন সরকার আসলে জনগণকে আর সেভাবে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা বোধ করে না, এবং জবাবদিহিতাহীন সরকার থাকলে আসলে যেটা হয়। এবং এই ঘটনাটিকে একবার বলা হচ্ছে 67 জন মারা গেছে,
ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলছেন 67 জন, হাসপাতাল সূত্র বলছে না এটা 78 জন, এবং শিল্প মন্ত্রণালয় বলছে 78 জন। আবার নিউ ইয়র্ক টাইমসে আজকে এসছে 110 জন। আসলে মৃতের সংখ্যা কত, এটাও একটা বড় প্রশ্ন। মৃত এখন একটা সংখ্যার মতন হয়ে গেছে, সরকার চাচ্ছে এটাকে যত সম্ভব কমিয়ে দেখানো যায়। সুতরাং এই জায়গাগুলো আসলে আমার মনে হয় সরকারের তীব্র উদাসীনতা। এবং আজকে যদি আপনি মন্ত্রণালয়ের যিনি প্রধান যারা আছেন, মন্ত্রী যারা আছেন, আপনি শিল্প মন্ত্রণালয় বলেন, যোগাযোগ মন্ত্রণালয় বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেন, একজনের বক্তব্যের সঙ্গে আরেকজনের বক্তব্যের কোনো মিল না। আমাদের শিল্পমন্ত্রী তো স্পষ্ট বলেছেন যে রাজ্য পদার্থ দায়ী নয়। এটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। কত বেশি জনগণকে একেবারে মানে দুপয়সা মূল্য না দিলে এ ধরনের মন্তব্য এরকম ঘটনার পরে করা। আমরা আলোচনাটা করব, তার আগে আমরা একটু দেখে নিতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সুমাইয়া সুমি, এবং সুমাইয়া সুমি আপনার কাছে যাওয়ার আগে আমরা দেখে দিতে চাই, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা ফুটেজ এসছে, সেটি হচ্ছে যে ঠিক যেখানে ঘটনাস্থল তার কাছেই যে রাজমহল হোটেল, সেই রাজমহলের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছিল কিছু দৃশ্য, যেই দৃশ্যগুলো আগে কখনো দেখানো হয়নি। আমরা সেই দৃশ্যগুলো একটু দেখি এবং দেখলে আমরা ভয়াবহতাটা আরো বুঝতে পারবো। এটা রাজমহলের সিসিটিভি থেকে ধারণ করা দৃশ্য, যেখানে দেখতে পাচ্ছি যে যারা হোটেলের যারা কর্মচারী কর্মকর্তা ছিলেন তারা ছুটে পালাচ্ছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হোটেলে বিস্ফোরণটি হয়নি, হোটেলের একটু অংশ বিস্ফোরণের শিকার হয়েছে এবং সুনামির মতো আগুন ছড়িয়ে পড়ছে, মুহূর্তে পুড়ে যাচ্ছে সবকিছু। এই যে ফুটেজটি আমাদেরই প্রতিনিধি, ৭১-এর প্রতিনিধি যিনি আছেন, যে হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে এটি আসলে নেওয়া হয়েছে। আমরা একটু পারভেজ রেজার সাথে যুক্ত হতে চাই টেলিফোনে, যিনি আসলে এই ফুটেজটি সংগ্রহ করেছেন। পারভেজ রেজা, আমাদেরকে একটু বলবেন যে আপনি এটা কিভাবে আসলে পেলেন, এবং সেই হোটেল যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন কিনা যে হোটেলটা আমরা দেখছি যে পুরোপুরি মানে আগুন লেগেছে কিন্তু সবাই ভয়ে পালাচ্ছে, কিন্তু কিভাবে এটি হলো আপনি কি জানতে পেরেছেন কিছু? দেখুন, ওই যে গতকালকে থেকে যে বিতর্কটা চলছিল, এই ছবিটি আমাদের সংগ্রহ করেছে আমাদের সহকর্মী মাফি ইসলাম। আমরা যেটা এই ছবিটা বিশ্লেষণ করেছি খুব ভালোভাবে, আমরা যারা স্পটে গিয়েছিলাম তাদের কাছে এই বিষয়টা গতকাল থেকে একেবারেই পরিষ্কার ছিল যে যে গল্পগুলো বাইরে বলা হচ্ছিল, সিলিন্ডার এবং বাইরে থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, বিষয়টি আমরা কোনো ওরকম বিস্ফোরিত সিলিন্ডার খুঁজে পাইনি। যেটা হয়েছে ওয়ার্ডমেন্টনের দোতলা থেকেও আপনারা খেয়াল করবেন যে উপর থেকে আগুনটা নাম একসাথে বিস্ফোরিত হয়। ওয়ার্ডমেন্টনের দোতলা কিন্তু কোনো জায়গাতেই কোনো দেয়াল ছিল না, এবং বিস্ফোরিত হয়ে আপনারা দেখতে পাবেন এই ফুটেজটা যদি দেখেন যে উপর থেকে জিনিসপত্র সহ সবকিছু বাইরে পড়ে গেছে। আমরা হাজার হাজার পারফিউমের বোতল পেয়েছি রাস্তার উপরে, এটা বোধহয় লাখও ছাড়িয়ে যেতে পারে যদি উপরের তলা সহ পর্যন্ত কাউন্ট করা যেত। তো সেই বোতলগুলো উপর থেকে যে আগুনটা আসছে, এবং এটি একেবারে লাগোয়া একটি হোটেল, সেই হোটেলের ওইখানে সিসিটিভি ফুটেজটা আমরা ওটাই আজকে আমরা কনফার্ম হলাম যে এই বিতর্কটা চলছিল যে হোয়াইট মেনশনের দোতলায় যে ইগুলো ছিল, গোদাম ঘর ছিল, বা এখানে আমাদেরকে অনেকে বলেছেন যে ওখানে রিফিল বা ওখানে কারখানার মতো ছিল যেখানে এই বডি স্প্রে গুলোকে ক্যানের মধ্যে বডি স্প্রে এগুলো ঢুকানো হতো। তো সেই বিষয় থেকে, এবং এই লোকজন ওখানে আমাদের কাছে অন রেকর্ড এও বলেছেন যে তারা তীব্র গন্ধ, গত ১০-১৫ দিন ধরে তীব্র গন্ধতে তাদের মাথা ধরে যাচ্ছিল, এতটা বাতাসে ওই জায়গায় এই ভারী হয়েছিল এইসবের এই কেমিক্যালের গন্ধে। তো সেইগুলো কি যেটা হলো যে উপর থেকে বিস্ফোরণটা নিচ থেকে উপরের দিকে যায়নি। যদি ছবিটা আপনারা বারবার দেখেন যে যদি বাইরের রাস্তায় কোনো বিস্ফোরণ হতো তাহলে নিচ থেকে উপরের দিকে যেত,
কিন্তু যে ছবিটা আপনারা দেখছেন উপর থেকে আগুনের হালকা নিচের দিকে নামছে, এবং এটি একেবারে ওয়াইড ম্যানশনের পাশের একটি খাবার হোটেল, এবং লোকজন তারপরে দৌড়ে কোন রকম পালিয়ে ছুটে আসছে, এবং ওই ওয়াইড ম্যানশনের যে দেয়াল ছিল সেই দেয়াল পুরোটা রাস্তায় ছিল, এবং ওই দেয়াল চাপাই বেশিরভাগ মানুষ ওর মধ্যে পড়ে গেছে। এই জন্য মানুষ দৌড়ের দেওয়ারও সময় পায়নি, যে দৌড়ে পালাতে পারেনি। সেই বিষয়টাই আজকে এই বিতর্কের অবসান হলো আমরা মনে করি, যে একেবারেই ওয়াইড ম্যানশনের ভিতরের দোতলা যেটি চূর্ণ বিচূর্ণ হয়েছে, যার একটি দেয়ালও নেই, সেই ওয়াইড ম্যানশনের দোতলা থেকেই বিস্ফোরণটি হয়েছিল। জি পারভেজ রেজা, আপনাকে ধন্যবাদ। সুমাইয়া, আপনার কাছে যেতে চাচ্ছি, যেটি আমরা আসলে কালকের মানে চুরিহাট্টায় যে ঘটনাটি ঘটলো ঠিক তার দুদিনের মাথায় ফুটেজটি আসলো, এবং এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট হলাম, সেটি হচ্ছে যে আমাদের প্রতিনিধি বলছিলেন পারভেজ রেজা, যেটি যে কেমিক্যালের গন্ধে এলাকাগুলোতে সবসময় থাকে, এবং বিভিন্ন জন কেমিক্যাল আনা নেয়া করেন যারা এই ব্যবসার সাথে জড়িত। আপনি তো প্রত্যক্ষদর্শী, আপনি এলাকায় থাকেন, আপনার কাছে মানে আপনারা কতটুক মানে লক্ষ্য করেছেন যে বাসাগুলো তো থাকে, আপনারা অনেক ঝুঁকির ভিতরে থাকেন এমনি আমরা জানতে পারি, আপনাদের নজরে এই কেমিক্যাল ব্যবসা কিংবা এই কেমিক্যালের সাথে যারা জড়িত বিভিন্ন বাসায় যারা এইগুলো স্টক করছেন, মজুত রাখছেন, এগুলোকে আপনাদের নজরে এসেছে কিনা কখনো? তো চুরিহাট্টার ব্যাপারে তো সবাই সংবাদপত্রে সবকিছুতে দেখেছেন, ওখানে যারা মারা গেছে তাদের আত্মার জন্য সবাই মাগফিরাত কামনা করবেন। তো আমি ভাইয়া যে কথাগুলো বলেছে তার প্রেক্ষিতে বলছি যে ওখানে যে কেমিক্যালের গোডাউন থাকে, আমাদের নিমতলির আগুনের কথা সবাই আমরা জানি, তখন সরকার উদ্যোগ নিয়েছিল এগুলো বন্ধ করার। তো হয়তো সাময়িকভাবে কিছু লুকোচুরি করে ওরা বন্ধ করেছে দেখানোর জন্য জাস্ট, কিন্তু তারপরও যে ওরা এগুলা আনা নেওয়া করলে 10 জনের মধ্যে 5 জন হলেও দেখে, ওরা বলার পরও কিন্তু ওদের এইগুলা বন্ধ করে না। এখন ওরা বেশি হয়তো বাড়িওয়ালারা বেশি টাকা পায়, এজন্য এগুলা ভাড়া দেয় অনেক আর কি। এই গোডাউন ওয়াহিদ ম্যানশনের নিচে যে এখন কত হাজার হাজার ড্রাম আছে এটা বলার বাহিরে। ওগুলা যদি বাস্ট হতে পারতো আমার মনে হয় সম্পূর্ণ চকবাজার ধ্বংস হয়ে যেত, কিছু থাকতো না। আর যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে অনেক মানুষ বাঁচা যেত, কিন্তু ওই দেয়ালগুলো ব্লাস্ট হয়ে আর কি মনে হচ্ছে আর কি এখানে বম, ওই যে কি বলে গ্রেনেড বা এই ধরনের যে হইলে পরে ওই ধরনের দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছে। আমার বাসাটা অনেক পিছনে, তারপর আমরা ওখানে শব্দে আমরা পালায়া গেছি, যে এত আর কি আগুনটা খেলে খুবই কম জায়গার মধ্যে আগুন, কিন্তু এটার ভয়াবহতাটা ছিল অনেক বেশি। ডক্টর মকসুদ, আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমরা যে কারণগুলো চিহ্নিত করার চেষ্টা করছি, যে কথাগুলো বলছি, সেই কথাগুলো কারণে যে যারা লাশ হয়েছে তারা হয়তো ফেরত আসবে না, কিন্তু যেটি জাহিদুল হাসান পিন্টু বলছিল আগামীতে যাতে আর কেউ এই শিকার না হয়, যাতে যারা এখনো পর্যন্ত মৃত্যু ঝুঁকির মধ্যে আছেন তারা যাতে ভবিষ্যতে তাদের দেখে যাতে ভবিষ্যতে আমরা অনেক সচেতন হতে পারি, সেটির জন্যই আমরা বলছি যে আপনার কাছে কি মনে হয় এই যে আমরা কেউ বলছে সিলিন্ডার থেকে আগুন লেগেছে, কেউ বলছে যে রাসায়নিক দ্রব্য থেকে আগুন লেগেছে, এবং যেটি সুমাইয়া বলছিলেন যে জায়গাটি হয়তো অল্প কিন্তু রাসায়নিক দ্রব্য থাকার কারণে একটা তীব্রতাটা পেয়েছে, এই যে এত প্রত্যেক সময় আমরা তদন্ত কমিটি দেখি, নানান রকম কারণও আপনারা চিহ্নিত মানে করেছেন, সুপারিশও দিয়েছেন, তারপরও আসলে কোনো ফলশ্রুতিতে কোনো কিছু আমরা দেখছি না, আপনাদের দৃষ্টিতে আসলে কি কারণ এটি হচ্ছে? শুধুই কি মানে আমাদের গাফিলতি, নাকি যারা বাড়িওয়ালা আছেন, যারা ওইখানকার স্থানীয় জনগণ আছেন তাদেরও আসলে এক ধরনের মোহ কাজ করছে? আমাকে প্রশ্ন করা হয়েছে, আমার নামটা বলিনি। আসসালামু আলাইকুম। যেই ঘটনাটা ঘটেছে এটা দুঃখজনক, কিন্তু এর পিছনে যে কারণগুলো সেগুলো বেশিরভাগটাই হচ্ছে আমাদের উদাসীনতা, এবং এই অতি দাহ্য পদার্থ কোথাও রাখলে সেটা এক্সপ্লোশন হবে, কোনো না কোনোভাবে এটার অগ্নিক সংযোগ হয়েছে, এক্সপ্লোশন হয়েছে, এক্সপ্লোশনের সময় সেখানে যে ডেটোনেশন একটা প্রেশার তৈরি হয়, যে আগুনের যে হালকা তৈরি হয় তাতে সমস্ত বিল্ডিং উড়ে গেছে, এবং
অনেক সময় বলা হচ্ছে যে সেখানে ফায়ারের কোনো প্রোটেকশন ছিল না। এই জাতীয় এক্সপ্লোশনে ফায়ারের প্রোটেকশন থাকার কোনো সুযোগ নাই। আপনাকে এইসব জিনিসগুলোকে ওখান থেকে সরাসরি সরিয়ে ফেলতে হবে। মানুষের বসতি যেখানে, সেখানে অতি দাহ্য পদার্থ রাখার কোনো সুযোগ নাই, কোনো আইন নাই। এগুলো দেখার লোক আছে, তারা দেখছে না। এক্সপ্লোসিভ বিভাগ আছে, তারা এটাকে অনুমতি দেয়, কিন্তু এই জিনিসগুলি কোথায় রাখছে, সত্যিকারে রাখছে কিনা এই জিনিসটা তারা মনিটর করে না। বিল্ডিং যারা বানিয়েছে তারা বিল্ডিং এর কোন ধরনের অকুপেন্সি সেখানে থাকছে, কে কে থাকছে, এই জিনিস তারা খবর নেয় না। কেন নেয় না সেটা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এখানে কোনোভাবেই এই এক্সপ্লোসিভ জাতীয় জিনিস আর মানুষ এক জায়গায় থাকতে পারবে না, এটা কোনোভাবেই এটাকে কনসেশন করার সুযোগ নাই। জি ডক্টর মাকসুদ, আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই এনায়েত হোসেন মারুফ, যিনি বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা। জনাব মারুফ, আপনি স্পষ্টভাবে শুনেছেন যেটি সুমাইয়া শমী বলেছেন, যেটা ডক্টর মাকসুদ বলেছেন, এই যে মানুষ আর কেমিক্যাল একসাথে থাকতে পারে না। নিমতলির ঘটনার পর বেশ কয়েকবার সরকার সুপারিশ করেছে, নানান রকম সংশ্লিষ্ট মহল আপনাদেরকে সচেতন করেছে। তারপরও এই যে মানুষ আর কেমিক্যাল একসাথে থাকছে এবং দেখা যাচ্ছে যে মানুষ লাশ হয়ে যাচ্ছে, আপনারা কতটুকু উদ্যোগ গ্রহণ করেছেন, কিংবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা এখন কি ভাবছেন? চকবাজারের ট্র্যাজেডি যারা মৃত্যুবরণ করছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের একটা কথা হলো যে এই কেমিক্যাল ব্যবসা নিয়ে 10 বছর আগে নিমতলিতে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল, 124 জন হতাহত হয়েছিল। তারপরে থেকে সরকার এবং সরকারের যেমন শিল্প মন্ত্রণালয় বা বিসিক আমাদেরকে কেরানীগঞ্জে একটি কেমিক্যাল পল্লী করার জন্য তারা জায়গা নির্ধারণ করে, কিন্তু এই দীর্ঘ 10 বছরও তারা আসলে আমি মনে হয় না 5% কোনো কাজ করেছে। আমরা কিন্তু বারবার বলতেছি যে আমাদেরকে দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হোক, কিন্তু এই যে আমাদেরকে সরাচ্ছে না। আরেকটা কথা হলো যে যখনই কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, আসলে নিমতলি আমাদের কেমিক্যালের যে ব্যবসাটা, এটা আসলে মিটফোর্ড এবং ইমামগঞ্জ এই বেল্টে, বারবানিটোলা বেল্টে। তো অনেক সময় দেখা যায় নিমতলিতে আসলে কোনো কেমিক্যালের ব্যবসা নাই, কিন্তু এই যে এক বিস্ফোরক অতি ধার্য পদার্থ তোলা, এটার নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বিস্ফোরক অধিদপ্তর। যখন কোনো বিদেশ থেকে কোনো মাল আসে, চিটাং পোর্টে আসে, বিস্ফোরক অধিদপ্তরে ক্লিয়ারেন্স ছাড়া সেই মালগুলা ছাড় করানো যায় না। তো তারা যখন ক্লিয়ারেন্স দেয় কোথায় মালগুলা যায়, তাদের যদি নজরদারি থাকতো তাহলে এই ধরনের অবস্থা থেকে আমরা মুক্তি পেতাম। আজকে চুরিহাট্টায় যেটা ঘটনা ঘটেছে, যেটা ওয়াহিদ ম্যানশনের দোতলায় বলছে বডি স্প্রে বা আরো যদি নেল রিমুভার বা এই জাতীয় যদি কোনো পণ্য থেকে থাকে, তাহলে ওইখানে এটা যাবে কি করে? কারণ এইটা তো বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি ছাড়া তো একটা স্প্রে আনতে পারে না, যেটা প্রত্যেকটা জিনিস বিস্ফোরক। হ্যাঁ, আর কেমিক্যাল সম্পর্কে বিভিন্ন জন, বিভিন্ন সংস্থা বিভিন্ন মতামত দিয়ে এটাকে আরো কঠিন করে তুলতেছে। নিমতলি ঘটনার পর আমাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলো। এই অভিযান পরিচালনার মূল লক্ষ্যগুলা কিন্তু আমাদের যেই কারণে এটাকে সুশৃঙ্খল পর্যায়ে আনা উচিত, সেই পর্যায় থেকে কিন্তু এটা সরে যাচ্ছে। আমরা এখনো বলতেছি যে আমাদেরকে অতি দ্রুত, এখন কথা হলো যে এইটা তো বিভিন্ন সংস্থা এটাকে কাজ করে, এই দ্রুত জিনিসটা আর আমাদের হচ্ছে না। আমরা যে কখনো বলি নাই যে আমরা যাব না, আমরা বলতেছি আমরা দ্রুত যেতে চাই। টেনারি আলারা অনেক সময় নিয়েছে, কিন্তু আমরা বলি না আমরা সময় নিতে চাই না।